নটরাজ দা, এ তো মনে হচ্ছে সেই চক্রের কাজ যারা আপনার সাথে আমার একটা হিসিং তৈরি করে পালা বন্ধ করার চেষ্টা করেছিল। আমারও তাই মনে হচ্ছে, সেই চক্রেরই কাজ। কিন্তু এই চক্রটার নেতৃত্বে কে আছে সেটাই আমি বুঝতে পারতেছি না। এটা কি ঘনশ্যাম পালাকারের কাজ কিনা? না না না, এক পালাকার আর এক পালাকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে আমার মনে হয় না। কারে তুমি পালাকার বলতেছো? ঘনশ্যাম পালাকার? হ্যাঁ, যে জীবনে একটা ভালো পালা লিখতে পারিনি তারা তুমি পালাকার বলতেছো? যে অন্যরা ভালো কাজ করলে হিংসায় চলে মরে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বৌদিরে কিছু জিজ্ঞেস করেছিলেন? সে বাড়ির আশেপাশে কাউরে ঘুরঘুর করতে দেখেছিল? না, বন্দনা তো তখন বাড়ি ছিল না, তাই জিজ্ঞেস করতে পারিনি। ছুটে গেছি তোমার কাছে ভগ্নি। ও, তাহলে চলেন বৌদিরে জিজ্ঞেস করি, চলেন। বন্দনা, এই যে বন্দনা। বৌদি, আপনি গোসল করতে গিয়েছিলেন আর এদিকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গিয়েছে। কি কাণ্ড স্বর্ণ? আপনাদের বাড়ির সামনে পোস্টার মেরে গিয়েছে, সেটা দেখেননি? আরে স্নান করতে যাওয়ার সময় কিচ্ছু চোখে পড়েনি তোমার? হ্যাঁ, পোস্টার তো দেখেছি, কিন্তু সে তো মহারার সময় প্রবেশ নিষেধের সতর্কবাণী। আরে না, ওই সতর্কবাণীর পাশেই একটা নতুন পোস্টার পড়েছে। তা তো খেয়াল করিনি। কি পোস্টার, কি বিষয়ে? পোস্টারে লেখা, বিলাস নটরাজের এবারের পালা ঢাকার এক নামকরা নাট্যকারের নাটক থেকে চুরি করে লেখা। আচ্ছা বৌদি, গোসল করতে যাওয়ার পথে বা আসার পথে কোনো অজানা মানুষরা আপনি আশেপাশে ঘুরঘুর করতে দেখেছেন? একজনের দেখেছি, কিন্তু তারে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কে কে কারে দেখছো বন্দনা? বলো বলো বলো। যারে কখনো দেখিনি সে কে তা কি করে বলবো নটরাজ। তবে আমার মনে হচ্ছে তোমার যে আগে একবার চিরকুট দিয়ে গেছিল সেই ছেলেটা। তা কি করে বুঝলে? তুমি তো কোনোদিন তারে দেখোনি। তুমি বলেছিলে না ছেলেটা হালকা পাতলা, মাথায় ঘন চুল, তারপর গায়ের রং শ্যামলা। তোমার বর্ণনার সাথে একদম পুরোপুরি মিলছে। তার মানে একটা জিনিস পরিষ্কার হলো যে এটা একই চক্রের কাজ। আবার কি এক ঝামেলা শুরু হলো? পোস্টারটা কই? সেটা এখনো ওখানেই আছে। খুলে নিয়ে এসো। ওটা যতক্ষণ ওখানে টাঙানো থাকবে ততক্ষণ এই মিথ্যে প্রচার হবে। মিথ্যা প্রচার হতে বেশি সময় লাগে না বন্দনা। ওটা একজন দেখলেই প্রচার হয়ে যায়। এতক্ষণে যে কতজন দেখিছে সেটা ভগবানই জানে। নটরাস্তা, একটা মিটিং ডাকুন। মিটিংয়ে সবাই মিলে বসে ডিসাইড করা যাবে কি করা যায়। আমার না একটু ঝামেলা আছে, আমারে ওটা সলভ করতে যেতে হবে। তোমার আবার কি ঝামেলা স্বর্ণলতা? আমার 2 নম্বর মা, সে রান্নাবান্না স্ট্রাইক করেছে। ফুনকার বাড়িতে রান্নাবান্না বন্ধ। এখন আমি যাই, পরে আসবো। ঠিক আছে? ঠিক আছে, যাই নটরাস্তা। আচ্ছা নমস্কার। এসো এসো, দেখবে এসো এসো এসো, দেখো দেখো কি লিখেছে। বিলাস নটরাজের এবারের পালা ঢাকার একজন নামকরা নাট্যকারের নাটক থেকে চুরি করে লেখা। এ কি সর্বনাশের কথা! তুমি তাহলে এবারে রান্নার স্ট্রাইক করনি মালা বানু? আমি তো ভয় পেয়ে গেছিলাম। খাতি শুরু করেন আব্বা, তখনই বুঝবেন। এ কি, এ ভাত তো পাথরের মতো শক্ত। তা আধা সিদ্ধ ভাত তো পাথরের মতো শক্ত হবে। এখন থেকে এইরকম শক্ত খাবারই খাবেন। এরকম করে তাকায় আছেন কিসের জন্য? ডাকেন আপনার বড় মেয়েকে, আমারে মা বলে ডাকুক, অটোমেটিক সবকিছু নরম হয়ে যাবে। আচ্ছা, তুমি স্বামীদের এরকম আধা সিদ্ধ ভাত খাওয়াবে? হ্যাঁ, তাদের পেট খারাপ হবে না? আব্বা, আল্লাহর কাছে শুকুর আদায় করেন যে এই বেলা খাঁটি জুটেছে, রাতের বেলা নাও খাওয়া জুটতে পারে। আচ্ছা, তুমি তুমি আমার জন্য পরিবারের সকলকে কষ্ট দেবে মালা বানু? তো কষ্ট তো হচ্ছে আপনার জন্যই, আপনার মেয়ের জন্যে। কষ্ট যদি সহ্য না হয় আপনার গরিলা মেয়েরে ডাকে আনেন। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। গরিলা আপনার সামনে হাজির। আমি জানতাম মা স্বর্ণ তুমি আসবা। তুমি একবার তোমারে মারে মা বলে ডাকার জন্য তুমি আসবা। আমি তো মা বলে ডাকার জন্য আসিনি আব্বা, আমি আসিছি আপনাদের দাওয়াত দিতে। এই বাড়িতে যতদিন রান্না বান্না হবে না ততদিন আপনারা আমার বাড়িতে খাবেন। আলহামদুলিল্লাহ। কি বললে? কি বললে তুমি? কি বললো তা তো পরিষ্কার করে শুনলেই মা। তুমি যতদিন এ বাড়িতে রান্না বান্না না করবা অতদিন আমরা স্বর্ণপুর ওখানে যেয়ে খাবো। তুমিও যাবা? আই মে, কি চাও তুমি? কি চাও তুমি? কিচ্ছু চাই না 2 নম্বর মা, আমি চাই আমার অধিকার পাতি আর সবার অধিকার বুঝাই দিতে।
এই বাড়ির সবাই আমার আপন। এ বাড়ির সবাই যদি না খেয়ে থাকে তাহলে তো আমার কষ্ট হবে, তাই না? কষ্ট হয় না? আমরা তোমার আপন? কিসের আপন? কিসের আপন? আপনই যদি হবে তাহলে তুমি আমারে 2 নম্বর মা বলে ডাকবে? তুমি আসলে এই সংসারে অশান্তিটাকে আনতে চাও। আপনার সংসারের মনে হচ্ছে অনেক শান্তি ছিল, নিজের স্বামীরে ভোটে দাঁড়ানি থেকে বিরত রাখতে পারেন না। আপনার আবার কিসের শান্তি? যাকগে, এসব কথা বলে সময় নষ্ট করতে চাই না। দোলন, যা রেডি হয়ে নে, আমার বাড়ি খাতে যাবি। আব্বা, আপনিও যান, রেডি হয়ে নেন। 2 নম্বর মা, আপনিও চাইলে যেতে পারেন, যান রেডি হয়ে নেন। তোমার ওখানে খাতে যেতে হবে তো তৈরি হতে হবে কেন? আব্বা, বাড়ির বাইরে কোথাও যেতে হলে ফিটফাট হয়ে যেতে হয়, যান আপনি তৈরি হয়ে নেন। আস আস। এই বেনু কোথায়? ভাইজান নিজের ঘরে পানিশমেন্টের উপর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যা তুই রেডি হয়ে নে। কিরে, কিসের শাস্তি ভোগ করতেছিস? আর কয়ে না স্বর্ণবু, আমি আব্বারে কিছুতেই বুঝতে পারলাম না যে আমি যেটা করেছি সেটা ইচ্ছা করে করিনি, আসলে একটা অসুখের কারণে করেছি। কিন্তু আব্বা কিছুতেই বুঝলো না, আমারে পানিশমেন্ট দিয়ে গেল। এরম দুটো আস্ত ইট নিয়ে বসে থাকা যাতা ব্যাপার কও। অসুখ যদি হবে তাহলে ডাক্তারের কাছে নিবি, এটা আবার কি শাস্তি? এই, তোর অসুখটা কি রে? অসুখটা একটু কমতির দিকে, লোম খাড়া হয়ে যাচ্ছিল আর শরীরে উচ্চ গা জ্বলন হচ্ছিল। বিরাট কষ্টের মধ্যে ছিলাম স্বর্ণবু। একটা ভুল তাবিজের কারণে উল্টো রিয়াকশন হয়ে গেছিল। ভুল তাবিজ? এই বেনু, তুই কাউরে বশ করার জন্য তাবিজ পড়েছিলি নাকি? আরে না না, বশ করব কারে? এই গ্রামে সবাই তো আমার বশের মধ্যেই আছে। সত্যি কথাটা বল, আমারে মিথ্যা বললি কিন্তু পরিণাম ভালো হবে না। সত্যি করছি, আমি কাউরে বশ-টসের ভিতর নেই। আমি হচ্ছে একটা ফেরেশ ছেলে। ফিরেস না আনফিরেস সেটা আমি জানি, তুই নিজের মুখে স্বীকার করলে তো ভালো, নইলে পরে কিন্তু সমস্যায় পড়বি। এই যে এই এমনিতেই খুব সমস্যার মধ্যে আছি, তার মধ্যে তুমি আবার একটা থ্রেট দিয়ে বসলে স্বর্ণবু। আচ্ছা ঠিক আছে, চল খাতি চল। সমস্যার কথা আর কি বলবো স্বর্ণবু, একদিকে আব্বার শাস্তি চলতেছে, অন্যদিকে মা আবার রান্নার স্ট্রাইক করেছে, খাওয়া দাওয়া সব বন্ধ। আরে বড় বোন থাকতে ভাই না খেয়ে থাকবে, এ কথা হতে পারে? শোন, 2 মিনিটের জন্য ইটা দুখানা নামায় খাতি চল, ঠিক আছে? আপনি কিন্তু নিজের সর্বনাশ ডেকে আনছেন কলাম। সর্বনাশ আবার কিসের? বড় মেয়ে দাওয়াত দিয়েছে তাই বড় মেয়ের ওখানে খেতে যাচ্ছি। তুমি যতদিন এই রান্নার স্টাইল কন্টিনিউ করবে ততদিন বড় মেয়ের ওখানে খাবো, অসুবিধা কি? বড় মেয়ের ওখানে খাইতে গেলে আমার চরম অপমান হবে, যাইনিও আপনি বড় মেয়ের ওখানে খাইতে যাবেন। অপমান কিসের? আরে এটা তো তোমার বিজয়। তোমার রান্নার স্টাইল সফল হলো, আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলো না। আরে তুমি তো যাবা খেতে, নাও তৈরি হয়, নাও যাও। তৈরি হয় আমি খেতা পড়ি। খোলেন খোলেন পাঞ্জাবি খোলেন, পাঞ্জাবি খুলে গেঞ্জে পরে আসেন। আমি আধা সিদ্ধ ভাত আর মাংস সেদ্ধ করার ব্যবস্থা করতেছি। ওই মুখপুরি বান্দির কাছে আমি খাইতে যেতে দিব না। আসেন। তোমার রান্নার স্টাইল তার কি হবে? স্ট্রাইক তুলে নিলাম, আমি অন্য পথ অবলম্বন করব। বাবা। আন্দোলন থেকে আমি সরে দাঁড়াবো না, আমি অন্য কৌশল অবলম্বন করে সিদ্ধান্ত জানাবো। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, ওই বান্দ্রি মুখ পোড়া মায়ের কাছে আমি খাইতে যেতে দিব না। আল্লাহ গো, আমার ভবিষ্যৎ তুমি কোন দিকে নিতেছো আল্লাহ? যে মেয়ে আমার অপমান করে বিফল মনোরথ আমাকে ফিরাই দিল, সেই মেয়ে আমার খাওয়ার কষ্ট ঘুষাতে এসে আল্লাহ। ওদিকে মালা মানু, সেও কয়ে গেল যে সে তার রান্নার স্ট্রাইক থেকে 1 পাও নড়বে না। আল্লাহ গো, তুমিই জানো তুমি আমার কোন দিকে নিয়ে যাচ্ছ। যা করো বুঝে শুনে করো আল্লাহ। আমি রেডি হচ্ছে, তার আগে একটু আব্বারে কয়ে আমার শাস্তিটা মৌকুব করায় দাও না স্বর্ণবু। আব্বা মুরব্বী মানুষ, মনে কতটা কষ্ট পেয়ে তোরে শাস্তি দিয়েছে সেটা আমি কি জানি। এখন না জেনে না শুনে তোরে শাস্তি মাফ করি কেমনে? এই দোলন, কত দূর? আসছি, আর একটু দাঁড়াও, ওয়েট করো। এ কি আব্বা, আপনি বাইরে যাওয়ার জন্য এই প্রস্তুতি নিয়েছেন? তোমার ওখানে যা লাগবে না মা,
তোমার মা স্ট্রাইক তুলে নিয়েছে। ও স্বর্ণবু, চলো দেখো এই সাজ ঠিক আছে না? তোরা সাজগোজ করতে হবে না, যা ঘরে যে সাজগোজ তুলে ফেল, যা। হ্যাঁ বেনু, যা শাস্তি ভোগ করগে, যা। হঠাৎ মার কি হইলো? স্টেরাইড তুলে নিল কেন? ওটা তোমার জানতে হবে না, বুঝেছো? মা স্বর্ণ, তুমি ওখানে খেয়ে যাও মা। না আব্বা, আমি যে রান্না করেছি তা শেষ হতে 3 দিন লাগবে, আমি যাই। আর বেনু যা, শাস্তি ভোগ কর, তুই যা। আসি আব্বা, সালাম। আচ্ছা। আর বেনু, দোলন, তোরা আসিস? তোরা তো দেখলি তোর বাপের ওই 10 দল বেটির জন্য আমার স্ট্রাইক বিফলে গেল। ও আমি ওরে মা ডাকায় ছাড়বো। শোন, যতদিন ও মা না ডাকবে আমারে, ততদিন তোরা ওর কাছে যাবি না, ওর সাথে কথা বলবি না। এটা হয় না মা, স্বর্ণবু আমাদের বড় বোন, বন্ধ করে রাখলি সে আমাদের ক্ষতি করে ফেলতে পারে, তার সাথে কথা বন্ধ করে রাখা যাবে না। ঠিক কইছে মা, এতে তোমারও অসুবিধা হতে পারে। আমার ক্ষতিটা ভাবতে হবে না তো? শোন এদিকে আয়, মাথায় হাত দে, মাথায় হাত দে, আব্বা একটুক্ষণ বলেন। দে আয়, এদিকে আয়, মাথায় হাত দে, মাথায় হাত দে। দিছি তো। সন্তানরা মায়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমি তোকে জীবন চাচ্ছি না, আমি তোদের কাছে চাচ্ছি তোরা আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবি যে যতদিন ওই 10 দল মেয়ে আমারে মা কয়ে না ডাকবে, ততদিন তোরা ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না। ঠিক আছে মা, আমি কোনোদিন তোমার কথার অবদ্ধ হইনি। আমরা দুইজনে তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, স্বর্ণবুর সাথে আমরা কোনোদিন কোনো সম্পর্ক রাখবো না। যাক যাক বাবা, সান্ত্বনা পাইলাম। আব্বা, আব্বা, শাস্তিটা কি আর একটু কনসিডার করা যায় না? আমি যে আর পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে আব্বা। যাক, আমি তাহলে পরে সার্থক। আমি মনে করেছিলাম এই শাস্তিতে তোমার কষ্ট হবে না, কিন্তু তোমার কষ্ট হচ্ছে জেনে আমি খুব খুশি। না আব্বা, হয়েছে কি একটা ওই অসুখের কারণে এরকম অবস্থা হয়েছে, আর জীবনে হবে না আব্বা। শাস্তি দিয়ে শাস্তি মৌকুব করবার বদ অভ্যাস আমার নেই বাবা। আর 1 ঘন্টা তুমি কষ্ট করো, শাস্তি ভোগ করো, তারপরে ভাত খেতে এসে, বুঝেছো? ঠিক আছে, আমি আপনার শাস্তি মাইনে নিচ্ছি, কিন্তু আপনার ইলেকশনের সময় আমি কিন্তু ক্যানভাস করতে পারবো না, এটাও মনে রাখেন। এটা আবার কি কথা করতেছো বাবা? তুমি ক্যানভাস না করলে তোমার ডান হাত কাটা। এইদিকে যে আপনার সুয়ালে 2 হাত কাটা পড়তেছে, সেদিকে খেয়াল নাই। আমি তো আপনার ইলেকশনের ক্যানভাস করতে পারবোই না, বরঞ্চ এগেইনস্ট পার্টি গিয়ে আমি ক্যানভাস করে আসবো। তুমি কি কথা করতেছো? বাপকে মনে কষ্ট দিয়ে কথা করতেছো? এরকম করে কথা করতে নেই বাবা। হ্যাঁ, এদিকে যে ছেলের মনে কষ্ট লাগতেছে, সেদিকে বাপের খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হলো? হাত দুখন নামাও। আব্বা, হাত তো নামতেছে না। ও, তোমার কষ্ট হতেছে এটা আমি বুঝি। তুমি আমার একমাত্র সন্তান, তোমার কোনো কথা আমি কোনোদিন ফেলেছি বলো? ফেলেছি? হ্যাঁ, শুধু একটাই অনুরোধ, ওই ধলাশায়ের বাড়ির দিকে কিন্তু কোনোদিন পা বাড়াবা না, বুঝেছো? কি ব্যাপার? ইলেকশনের কথা কওয়ার সাথে সাথে আব্বা শাস্তি মওকুফ করে দিল। বাপ তো বেশি ভালো ঠেকতেছে না। আব্বা কি আবার ইলেকশনে দাঁড়াবে? বেশি সুবিধার মনে হচ্ছে না। কি ব্যাপার মেয়ে ভাই, চেহারাটা দেখে মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন। সুপার বেদব হাজিল কোথাকার, কোথায় মেয়ে ভাইকে চিন্তিত দেখে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবি, তা না উল্টা তালে ফাজলিমি করার চেষ্টা করতেছিস, খোঁচা মারার চেষ্টা করতেছিস। আরে বেয়াদব, খুন কাজ আছে গ্রামে মাইক ব্যাপার অনুমতি দেয়নি, সেটা শুনিসনি? বলেন কি মেয়ে ভাই, এত সিটি চালাচালি করার পরও সে পারমিশন দেয়নি? তাহলে তো বড় চিন্তার বিষয়। তাহলে মেয়ে ভাই, আমরা এই যে বাড়ি বাড়ি সদা পৌঁছে দেওয়ার ঘোষণা কিবা করে দেবো? কেবা করে দিবা? কবিতা লেখো, বসে বসে দোকানে কবিতা লেখো। হ্যাঁ, হাজিল জানি কোন জায়গার। মানে বাস্তবতাটা যে কতটা হার্ড, কতটা কঠিন, সেটা কোনোদিন বোঝার চেষ্টা করেছিস? যত দুঃখ, যত কষ্ট, যত ক্লান্তি, সবকিছু আমার সহ্য করতে হয়। মেয়ে ভাই, আপনি আমার উপর রেগে যাচ্ছেন কে? আরে বাস্তবতা কতটা কঠিন, কতটা হার্ড, সেটা আপনি আমাকে বোঝাচ্ছেন। আরে আমার অবস্থা পড়ে গেলেই তো আপনি বুঝতে পারতেন আপনার কি কষ্ট। মনে করেন আমার দুঃখ যদি আপনার দুঃখের উপর দিয়ে ছাড়িয়ে দিই, তাহলে পরে ভাই সাগরে বঙ্গোপসাগর চলে যাবে, আপনি জানেন?
সত্যি অন্যের বিবাহিত স্ত্রীর প্রতি প্রেমে পড়ার সে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন মি ভাই? এই মে ভাই আজকে তো আমি এনি প্রবলেম ছোট ভাই কি আমি প্রবলেম দেখা কি মে ভাই আপনি আমাকে ধরবেন না কিন্তু এই হাত আপনি ধরবেন না না আপনি ধরবেন না সময় আরে কোথায় কোথায় সে বিয়াদবি করছে সিনিয়র জুনিয়র কিছু মানতিছে না ওকে আমি বাইরে হাত ধরে এত দোকানে একটা পবিত্র জায়গা না আরে কি শুরু করেছিস তোরা তাই তো এই আজকে দোকানে পার বলে তুমি পাইছে গেলে ফারদার যদি কোনোদিন তুমি আর ফাউল করেছো তাহলে পরে তোমারে আমি পুকুরে শোভাবো এই বলে রাখলাম। সত্যি কথা বলাটা যদি ফাউলের পর্যায়ে পড়ে তাহলে সে ফাউল আমি সারা জীবনেও ছাড়তে পারবো কিনা আমি জানি না। আপনি দিয়েছেন যাই হোক বাদ দেন মি ভাই, আপনারা যে কথাটা বলতে আসিছে সেটা বলিনি। আইজও আমি দোকানে বসতে পারতেছি না। কারণ দুটো, এক নাম্বার হচ্ছে জবারে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতেছি না, আর দুই নাম্বার কারণ হচ্ছে জবা আহত, তার হাতে পট্টি, হাত ফুলে ঢোল হয়ে গেছে। এই পর্যায়ে স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। সো আমি আজকে যাচ্ছি, আসি। আসসালামু আলাইকুম। মে ভাই একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনে এসে তুমি গ্রামের ভিতরে একটার পর একটা এক্সচেঞ্জ করে যাচ্ছ। শোনো, তোমার এই ভ্যান চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। ঠিক মতন ভ্যান চালানি প্র্যাকটিস করে কাউন্সিলে পরীক্ষা দিয়ে তোমার ভ্যান চালানির লাইসেন্স নিতে হবে, ঠিক আছে? কি করছেন মি ভাই? ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স? আপনার মাথাটা তো ঠিক আছে তো? এই যা বলতেছিলাম মন দিয়ে শোনো। আরে এই ভাব সামনে এই ভাব সামনে একটা ছাড়ো। গ্রামের ভিতরে ভ্যান চালাই একটার পর একটা এক্সচেঞ্জ করে লেটাটা বাঁধিয়েছো তুমি। তোমার জন্যই আমাদের দোকানের জনসেবার কাজকর্মটা ঠিক মতো আমরা আগায় নিতে পারতেছি না। হ্যাঁ, ফাজিল জানি কথাকার। কাল কাউন্সিলে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে কি কি পরীক্ষা দিতে হয়, কি কি কাগজপত্র নিতে হয় সব জানিয়ে শুনে আসবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স আমার আর কত নিচে নামতে হবে? আরে বিনে পয়সায় এই যে এত নিচে নামার সুযোগ পাইছো, এটা কয়জনে পায়? এনি প্রবলেম? জি না, নো প্রবলেম। পোস্টারটা তুলে নিয়ে এলাম। পোস্টার তুলে আর কি হবে? এখন আমি কি দিয়ে প্রমাণ করব যে আমার এই নয়াপালা আমার নিজেরই সৃষ্টি, এর মধ্যে কোনো খাদ নেই? কি দরকার আছে প্রমাণ করার? যারা পোস্টার লাগিয়েছে তারা প্রমাণ করুক। তুমি কোন নাটকের কাছ থেকে ঢাকা থেকে চুরি করে এনেছো পালা? তারা কি আর প্রমাণ করার জন্য আসবি? তারা তো পোস্টার মেরেই খালাস। প্রমাণ করতে হবে আমার নিজেকেই, বুঝতে পারিস? যাই হোক, তারাকে খবর দিয়েছো? বলেন নটরাজ মামা, কি কারণে আমার তলব করেছেন? আমার মনটা খুবই খারাপ। কেন রে, তোর মনটা খারাপ কেন রে? হিট খেয়েছি নটরাজ মামা, এমন হিট সেটা বলে বোঝাতে পারবো না। কার কাছে হিট খেয়েছো? সে কে? বিস্তারিত না হয় নাই শুনলেন, শুধু জেনে রাখেন আমি হিট খেয়েছি। আমি এতদিন যারে জানতাম সিঙ্গেল, কারোর সাথে ভালোবাসা নাই, কিন্তু সে জানা আমার ভুল। সে আমার গিফট ফিরাই দিয়েছে। তার নাকি গিফট করার অন্য মানুষ আছে। আহারে, তবু ভালো যে তারে মনটা দিয়ে দেওয়ার আগে জানতে পেরেছো। শোন, হিট খাওয়া খুবই ভালো জিনিস। জীবনে হিট খাওয়ারও দরকার আছে। জীবনে যত হিট খাবি তত পুরে পুরে শোনা হবি। এখন তোরে যে জন্য ডাকিছি, ওই 30খালিতে ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে না? যে আছে, দুই দিক দিয়ে 30খালিতে ঢুকা যায়, আর দুই দিক দিয়েই দুটো চায়ের দোকান আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে দুটো চায়ের দোকানে যাবি, গিয়ে খবর নিয়ে আসবি একটা যুবক এই 30খালিতে ঢুকেছে, যার গায়ের রং শ্যামলা, একটু পাতলা, মাথায় ঘন চুল, আর আমাদের দেখতে অনেকটা ওই কবি টগরের মতো। তার খবরটা নিয়ে আসবি, পারবি না? নিশ্চয়ই পারবো নটরাজ মামা। তাহলে যা, জি আচ্ছা। খবরটা নিয়ে আয়, যা। জি আচ্ছা। কোনে যাচ্ছেন এখন? তুমি আমার ইলেকশনে খারাতে না করেছো না, তোমার কথা রাখার জন্য এখন আমার দিন রাত তো কোনো ঠিক ঠিকানা নাই। কথার মানে তো বুঝলাম না। মানে আবার কি? আর যদি আমি কখনো ইলেকশনে খারাতে না পারি, তাহলে নতুন যে চেয়ারম্যান আসবে তারা তো আমার সবকিছু বুঝাই দিতে হবে। আমার এই 15 বছর চেয়ারম্যানগিরি, তার যে হিসাব নিকাশ, তো সহজ কথা না। বুঝলাম,
যে নতুন চেয়ারম্যান আসবে তারে আপনি ঠিকমতো সবকিছু বুঝাই দেন, কিন্তু আমারে আপনার একটা দায়িত্ব বুঝাই দিতে হবে। তোমারে আবার কি বোঝাবো? তুমি আবার নতুন চেয়ারম্যান হবে নাকি? সি সি সি, আমি চেয়ারম্যান হইতে যাবো কিসের জন্য? আমি হাজির বে, আমি চেয়ারম্যান হবো কোন দুঃখে? তাহলে দায়িত্ব কিসের? আপনার বড় মেয়ে স্বর্ণলতার দায়িত্ব আপনি কার উপর দিয়েছেন? কার উপর আবার? মোকারমের উপর, আমার সেক্রেটারি। সে বাজার হাট যা কিছু সব দায়িত্ব সে নিয়েছে, সব করে দেয় সে। মুখারম পর পুরুষ, আপনার আত্মীয় স্বজন কিছুই না, আপনি আপনার নিজের মেয়ের ভার মুখারমের উপর দিয়েছেন। তাহলে কি করব? কাল সকাল থেকে আপনি আপনার বড় মেয়ের ভার আমার উপর দিবেন। আমি সব কিছু দেখবো, তার কখন কি লাগবে, কি আনতে হবে, বাজারে কখন যাইতে হবে, সব আমি করব। আরে সেটা তো খুবই ভালো খবর, কোনো অসুবিধা নাই। তুমি যদি নিজের থেকে এই দায়িত্ব নিতে চাও তাহলে তো খুবই ভালো। কিন্তু সে তো তোমার এখনো 2 নম্বর মা বলে ডাকে, তারপরেও তুমি এই দায়িত্ব নেবা? সে আমারে 2 নম্বর মা ডাকতে পারে, কিন্তু সে তো আমারই মেয়ে, তার দেখাশোনা তো আমারই করতে হবে। তার দেখাশোনা করতে লাগলে দেখা যাবে অটোমেটিক সে আমারে মা বলে ডাকবে। যাক, আমি একটা দুশ্চিন্তা মুক্ত হলাম। তোমার আর স্বর্ণলতারে নিয়ে যে দুশ্চিন্তা ছিল আমার, সেটা কেটে গেল। কাল সকালে আমি তোমার সব টাকা পয়সা বুঝাই দেবো। কাল সকাল থেকে আমার স্বর্ণলতা তোমার আন্ডারে চলে গেল। খুবই খুশি হলাম, দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি। বিষয়টা তো ঠিক বুঝলাম না, হঠাৎ মালা বানু কি জন্য স্বর্ণলতার দায়িত্ব নিতে যাচ্ছে? হ্যাঁ, খোদা, তোমার লীলা খেলা বোঝা খুবই কঠিন খোদা। শোনো ভাইজান, যদিও আমরা মার মাথায় হাত রেখে কসম খেয়েছি স্বর্ণবুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, ঠিক আছে? স্বর্ণবুরে জানানো যাবে না। কেন? জানালি কি হবে? তুই মনে হচ্ছে স্বর্ণবুরে খুব ভয় পাস। ভয় না পেয়ে উপায় আছে? তিনার কন্ট্রোলে আমার তো মনে হয় জিন আছে। তিনি যে হারে সবার গোপন কথা জেনে ফেলেন, আমারও গোপন সব কথা জানে। হাহ, তোর গোপন কথা জানতে আবার জিন পরি লাগে নাকি? তোর চলার যে হাবভাব তা তো এমনিই বোঝা যায়। আচ্ছা, কি করছিলি ক? হচ্ছে কি ভাইজান, স্বর্ণপুরের কিছু জানানোর দরকার নাই। তিনি যদি আমাদের সামনে কখনো পড়ে যান তাহলে 2-1টা কথা বলি তাড়াতাড়ি কাটি পড়তে হবে, আর পারতপক্ষে তার সামনে আর যাওয়া যাবে না। সেটা তো না হয় তুই করতে পারলি, কিন্তু আমি তো করতে পারবো না। আমার তো নটরাজদার বাড়িতে রিহার্সেলে যেতে হবে, রোজ রোজ তার সাথে দেখা হবে। সে হচ্ছে যাত্রাপালার নায়িকা আর আমি হচ্ছে নায়ক। এটা কিভাবে সম্ভব? তালি পরে মার মাথায় হাত দিয়ে কথা দিলে কেন যে স্বর্ণপুর সাথে কোনো সম্পর্ক রাখবে না? আরে সেটা তো হিট অফ দ্য মুমেন্টে বলে ফেলেছি, কিন্তু আসলে তো সেটা সম্ভব না। এটা খুবই খারাপ ভাইজান, তুমি মার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো আর এই কথাটা রাখবা না? তুমি সম্পর্ক রাখলে রাখো স্বর্ণপুর সাথে, আমি রাখতে পারবো না। একটা কথা অবশ্য তুই ভালো বলেছিস, মার মাথায় হাত দিয়ে কথা দিলি সে কথা রাখতে হয়, কিন্তু তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে না? কিসের সমস্যা? কি নিয়ে কথা করছিস তোরা? না মা, কিছু না, এমনি 2 ভাই বোনে মিলে একটু সুখ দুঃখের গল্প করছিলাম, তাই না? হ্যাঁ, তোদের সুখের গল্প আছে জানি, কিন্তু দুঃখের গল্প আবার কনে পানি? জীবনে চলার পথে মা কত রকমের দুঃখ আসে, তুমি তার কি বলছো? আমার বোঝার দরকার নেই। শোন, যা স্বর্ণলতারে যায় কবি যে তোগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর এখন থেকে সে যেন আমার আন্ডারে চলে। তোমার আন্ডারে চলাফেরা করতে হবে, এটার মানে কি? আমি না তোর ব্যাপারটা বুঝি না। তুই সুযোগ পেলে আমার তেরা মামার গল্প শোনাস কেন? হ্যাঁ, গ্রামে কি তেরা মামা ছাড়া আর কেউ নাই গল্প করার মতো? কি করব, ঘুরে ফিরে যে ওই এক তেরা মামাই আমার চোখের সামনে আসে। তার মানে তুই বলতে চাচ্ছিস তেরা মামার তোর উপর উইকনেস আছে তো? উইকনেস মানে কি যাইতাই উইকনেস? উইকনেসের ঠেলায় সে ঠিকমতো দাঁড়াই থাকতে পারে না। উইকনেস না, উইকনেস। তো কিভাবে বুঝলি সে তোর উপর দুর্বল? ওই সেদিন দোকানে সদা কিনতে গেছিলাম, হুম, তখন তিনি আমারে একটা মিনি শ্যাম্পু গিফট করতে চালেন। আমি তখন তিনারে বললাম যে আপনার গিফট আমি নেব না, আমার গিফট করার অন্য লোক আছে। ইস, কি যে হিট খালো স্বর্ণবু! এই কথাটা শুনে তার মুখটা হাড়ির কালির মতো কালো হয়ে গেল। গিফট না গিফট, গিফট হুম,
তো তুই কি মনে করে তেরা মামারে বললি এই কথা যে তোর গিফট দেওয়ার মানুষ আছে? আছে নাকি কেউ? আমার কাছে লুকোচ্ছিস নাকি? ও মা কি বলেন স্বর্ণবু, খুদার কসম আল্লাহর কিরে কেউ নেই। ওই আমি তেরা মামার একটু বাজায় দেখার চেষ্টা করলাম, ওই আমার এই কথাটা শুনে তিনি কি করেন এটা একটু বোঝার চেষ্টা করলাম। বুঝলাম, তেরা মামার কথাটা বুঝলাম যে তেরা মামা তোর উপর দুর্বল আছে। তোর কথাটা কি? তুইও কি তার উপর দুর্বল নাকি? কি যে কোন স্বর্ণবু, খুদার কসম আল্লাহর কিরে না, ওই তেরা মামা মনে হয় তারে মামা ডাকার কারণে একটু বেজার। তিনি মনে হয় চান যে আমি তিনারে তেরা ভাই বলে ডাকি। কেন, তোকে কি সে বলেছে? ডাইরেক্ট কিছু বলে নাই, ভাবে সাবে বুঝি আর কি। ভাবে সাবে বুঝে কাম নাই। শোন, আমি কাউরে কোনো কারণ ছাড়া কিছু করতে বলি না। তেরারা আমি কেন তোরে মামা বলে ডাকতে বলেছি সেটা তুই খুব শীঘ্রই বুঝতে পারবি। ততদিন পর্যন্ত আমার সামনে তেরার নাম নিবি না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? যে ঠিক আছে, বুঝতে পেরেছি। বেনু আর দোলন না? এই স্যার 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 যা তো, বাইরে যা, বাইরে যা, যে ওদেরকে ভিতরে পাঠাই দে। এত রাতে কি জন্য আসিস? যা স্যার স্যার। কি রে, তোরা কি করতে আসিস? কি হয়েছে? মা আমাকে তোমার কাছে পাঠালো। ভাইজান তুমি বলো। আচ্ছা কি, তুমি তো আমাদের মারে মা করে ডাকো না, এজন্যই মা তোমার উপর খুব রাগে আছে। সেটা তো আমি জানি, কিন্তু ইডা বলার জন্য তোরা এত রাতে এসেছিস? না, হয়েছে কি যে আম্মা আসলে আমাকে নির্দেশ দিছে যে যতদিন তুমি মারে মা না করে ডাকতেছো ততদিন তোমার সাথে আমাকে কোনো সম্পর্ক থাকবে না। ও তার মানে তোরা আসিস আমার সাথে আড়ি নেওয়ার জন্য? হ্যাঁ, কিন্তু স্বর্ণবু আমাকে এরকম কোনো ইচ্ছাই ছিল না। থাক, আর কিচ্ছু বলার দরকার নাই। কার ইচ্ছায় কি হতেছে না হতেছে আমি খুব ভালো করে জানি। তা বেনু, তুই যে আমার সাথে আড়ি নিতে আসিস, রিহার্সালের সময় আমার সাথে ডায়লগ বলবি কিভাবে? না, সিডার পারমিশন অবশ্য আম্মা দিয়েছেন। ওই ডায়লগের কথাবার্তা তো আর বাস্তব কথাবার্তা না, এই জন্যই আম্মা পারমিশন দিয়েছেন। তাহলে তো ভালোই, নে আড়ি নে। না, আড়ি নেওয়ার আগে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আম্মা কইছে যে কালকের থেকে তোমারে তার আন্ডারে চলতে হবে। তার মানে? তার মানে হলো না, আমি গুসাব বলতে পারবো না। ভাইজান তুমিই বলো। তাহলে কোথায় গেলি কেন? আচ্ছা, তার মানে হচ্ছে এতদিন তো তোমার ওই যে দেখভাল বাজার সদাই সব মুকা চাচা করতো, কালকের থেকে এইসব দায় দায়িত্ব সব মার উপর থাকবে। কেন হঠাৎ করে তার এই দায়িত্ব নেওয়ার দরকার হলো কেন? সেটা বলতে পারি না, তাই আব্বা নিজে থেকেই নাকি সেই দায়িত্ব দিচ্ছে। বুঝতে পারিছি। শোন, সে আমার 2 নম্বর মা হলেও তো মা, তাই না? এই জন্য তার আন্ডারে চলাই আমার কোনো আপত্তি নাই, চলবো, কোনো সমস্যা নেই। নে এবার আনি নে। নে তুই আগে নে। তুমি বলো, তুমি আগে নাও। নে এবার তুই নে। চল, আরে নিয়ে আসিস, এখন আর কথা বলা যাবে না। যাই স্বর্ণবু। এই বাবা, আরে কি আশ্চর্য, মেয়ে মানুষ এত সময় লাগে? বাবা তাড়াতাড়ি করো। কি আজব কথা, কেউ কোনদিন শুনিছে ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন? অবশ্য আগে তো রিক্সা চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হতো। তোমার ভ্যানে উঠে আমার হাত ফুলে ঢোল হয়েছে, তুমি এখন আবার আমার ভ্যানে তুলবা? সরি, ভ্যানে তুলতে পারতেছি না। ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, হাইটে যাওয়া লাগবে না। হাঁটাতে হাঁটাতে তুমি আমার কাউন্সিলর অফিসে নিবা, আমার হাতের ব্যথা বাইরে যাবে না? কি আর করব, বশীকরণ তেল দিয়ে আমারে বশ করে রাখিছো, তোমারে ছাড়া তো আমি 1 মিনিটও একা থাকতে পারতেছি না। কাল বশীকরণ তেলের অ্যাকশন শেষ হবে, কাল যেও। সেটা তোমার মেয়ে ভাই শুনবে না, সে বলিছে এখনই যাওয়া লাগবে।
ওই মুকা চাচার চেয়ারম্যান চাচার কাছ থেকে শুনে আসা লাগবে ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি জিনিস প্রয়োজন, মানে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য কি কি জিনিস লাগবে। আর বাবা দেরি করে না তো, অটো তো চলো তো। কি হলো আসো। আপনার পরিচয়? গণিত পুত্র মহসিন খন্দকার। ভাই বুঝতে পারলাম না, একটু বুঝোয় বলেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই খুনকার বাড়ির জামাই, দুলনের ছোটবেলার স্বামী। ছোটবেলার স্বামী? ভালো বললেন তো, আই লাইক ইট। না মানে ছোটবেলা আপনাদের বিবাহ হয়েছিল শুনেছিলাম, এরপরে তার কখনো তিসখালিতে আর আসেন নাই। আসি নাই নানা কারণে। এক নম্বর হচ্ছে লজ্জা। 8 বছর বয়সে বিয়ে করে বড় লজ্জার মধ্যে ছিলাম। ও, এখন তাহলে ওই লজ্জা নিশ্চয়ই কেটে গিয়েছে, তাই এসেছেন। তা বলতে পারেন। ভাইটি ওই গণিত পুত্র বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো। সান অফ ম্যাথমেটিক্স। আমি অঙ্কের সন্তান, অঙ্কের ছাত্র। অঙ্ক আমার জীবন, অঙ্ক আমার মরণ। আমি অঙ্ক খাই, অঙ্ক ঘুমাই, অঙ্ক পরিধান করি। অঙ্ক খান, অঙ্ক ঘুমান, অঙ্ক পরিধান করেন? ও, এ তো আরো কঠিন কথা বলে ফেলালেন। অন্তরে যার অঙ্ক তার সব কিছুই তো অঙ্ক। যাক, আপনাদের পরিচয়? জি, আমার নাম জবা। আমি দুলনের সই, সখী এবং বান্ধবী। ছোটবেলার না বড়বেলার? দুই বেলারই বলতে পারেন। উনি আমার হাজবেন্ড, জাহাঙ্গীর আলম জাপান। তা দুলনকে বলবেন আপনাকে নিয়ে যেন আমাদের বাড়িতে আসে। জি বলবো। বালকদ্বয়, তোমরা এখন বাড়ি ফিরে যাও। আমি বিলাকবোর্ড এখন আমার নিজেই বহন করে নিয়ে যেতে পারবো। আসি।